দুর্নীতির অভিযোগে টিউলিপকে যে কোনো সময় মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করতে পারে যুক্তরাজ্য সরকার, দ্য টাইমসের প্রতিবেদন। গণতন্ত্রে ফিরতে নির্বাচনই হবে প্রথম সংস্কার, বলছে বিএনপি। পরাজয়ের ভয়ে সংস্কারে বাধা দিচ্ছে একটি দল, মত জামায়াতের। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা বাস্তবি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। কোনো অপশক্তি আটকাতে পারবে না তরুণ প্রজন্মকে, মন্তব্য সার্জিস আলমের। ভোলা ও বরিশালে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। থামছে না চালের বাজারের অস্থিরতা, ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা। অভিযোগের তীর রাইস মিল মালিকদের দিকে, সবজিতে স্বস্তি। এবং শীতে কাঁপছে দেশ, সূর্য উঠলেও বইছে কনকনে ঠান্ডা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন। যতই বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া বুড়া হয় না। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করা যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর জোরাল হয়েছে পদত্যাগের চাপ। তাকে সরানোর কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকাও। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির গণমাধ্যম দ্য টাইমস। এ নিয়ে বিস্তারিত থাকছে রাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশের পরমাণু পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি জোরালো হচ্ছে। টিউলিপ যদি পদত্যাগে বাধ্য হন, তাহলে তার জায়গায় নতুন মন্ত্রী বসানোরও চিন্তা করছে তার দল লেবার পার্টি। স্থানীয় সময় শুক্রবার এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। দ্য টাইমস বলছে, টিউলিপের বিকল্প বিবেচনা করছেন স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা। দুর্নীতির সম্পৃক্ততার কারণে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা। গেল সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর এথিক্স বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থার কাছে নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানানোর আগেই টিউলিপের বিকল্প প্রার্থীদের চিহ্নিত করেন কর্মকর্তারা। তবে স্টারমার বলছেন, টিউলিপের উপর পূর্ণ আস্থা রয়েছে তার। এছাড়া টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন 10 নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র। তবে টাইমস এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে যে স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। গণমাধ্যমটি বলছে, 10 নং ডাউনিং স্ট্রিটের জন্য টিউলিপের বিকল্প হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে রাসেল রিভসের 2 মন্ত্রীর সহকারী। তারা হচ্ছেন অ্যালিস্টার স্টারথান ও ইমোজেন ওয়াকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপি নেতৃবৃন্দের সাথে জুয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নির্বাচন, সেই সঙ্গে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। এ সময় -2 ফর্মুলা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রা কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলা চিন্তা করে থাকে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। যারা এসব চিন্তা করছেন, এটা তাদের সমস্যা বলে জানান আমির খসরু। নির্বাচনের মাধ্যমে প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। -2 কেউ যদি মনে মনে মন গড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল। জুলাই আন্দোলনে অংশীদার রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্য করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
অত্যাবশ্যকীয় সংস্করণ শেষে শীঘ্রই নির্বাচনের দাবিও জানান তিনি। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের সেক্রেটারি আরও বলেন, যারা সংস্কারের সহযোগিতা না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের ভয় করছেন, অথবা তারা জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জামায়াত ইসলাম ভোট চুরি বিশ্বাসী না, তাদের দলে এসব করার মতো কেউ নেই। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি আন্দোলনের শহীদদের পরিবারের খোঁজ খবর নেন। এদিন বরিশালেও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বরিশালে 6 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্বীকৃতির জন্যই নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দরকার বা একটা সম্মতি দরকার, সমর্থন বা স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা ঘোষণাপত্রের যে লিফলেট বিলি করার যে প্রোগ্রাম নিয়েছি, এটাই সরকার তো অলরেডি সম্মতি জানিয়েছে। এদিন ভোলায়ও জনসংযোগ করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসী মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, হয় লড়াইয়ের সংগ্রামে অথবা রাজপথের বিষয়ে। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম সহ অন্য শহীদের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ ভোলার সমন্বয়করা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধানের ভরা মৌসুমে বাজারে বেড়েছে চালের দাম। বৃদ্ধি তালিকায় রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট যোগান থাকায় অনেকটা কম শীতকালীন শাকসবজির দাম। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান, তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন, মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন ক্ষতি দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি, তারা বলতেছে আপনি মানে তারা কনফিউজ, আপনারা কি বলতেছেন ৭৪ টাকা ৭৬ টাকা ৭৫ টাকা করে, যে অরিজিনাল এক নম্বরটা, আর এখন বলেন কি আপনারা ৮০ টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। গত মাসে নিচে এক রেট, এখন এবার আইসা দেখতেছি যে আপনার বস্তা প্রতি ৪০০ টাকা ৫০০ টাকা বেড়ে গেছে। যত সব সমস্যা তো আমাদের, যত ওনাদের তো কোনো সমস্যা নাই। ২০ দিন আগে চাল কিনছি, এক বস্তা চাল কিনছি, তখন মনে হয় ৩৪০০ টাকা কিনছে, আর এখন হচ্ছে এক বস্তা চাল ৬০০০ টাকা, এক বস্তা চাউল বাড়ছে ৬০০ টাকা। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম।
15-20 টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। ফুলকপি 10 টাকা 20 টাকা পিস, তারপরে সিম 30 থেকে 45 টাকার ভিতরে পাইতেছে, টমেটো 50-60 টাকার ভিতরে আইসা পড়ছে। আলু, নতুন আলু যেগুলো শীতের সবজি, টমেটো আলু বিশেষ করে এগুলা ভরপুর আসতেছে, আরো আসবে, আরো দাম কমবে। বাজারে সব পণ্য আমদানি আছে থাকার কারণে আপনার সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তবে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে চালের বাজার। গেল 2 সপ্তাহে 3 দফায় বেড়েছে সব ধরনের চালের দাম। চরম ভোগান্তিতে ভোক্তারা। দুশ্চেন মিল মালিক সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর দুর্বলতাকে। আর মিলার ও ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ায় অস্থির। সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজা রিপোর্ট। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। গত 2 সপ্তাহে 3 দফায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সরু মিনিকেট চাল কেজিতে 4 টাকা বেড়ে 78, কাজললতা কেজিতে 5 টাকা বেড়ে 72, আর মোটা 28 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এদিকে চালের এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানেন না বলছেন খুচরা বিক্রেতারা। অভিযোগের তীর মিল মালিকদের দিকে। প্রত্যেকটা চালের দামই বৃদ্ধি। মিল মালিকরা বলছে যে ধানের দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে। এক মণ মিনিকেট ধানের দাম বলে 1900 থেকে 2000 টাকা হয়ে গেছে মিনিকেট ধান, তাও পাওয়া যাচ্ছে না ধান। অন্যদিকে চালের বাজারের এমন অস্থিরতায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিক সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর দুর্বলতাকে। যদি এইভাবেই চাউলের দাম বাড়তে থাকে তা আমার মনে হয় চাউল 100 টাকা কেজি জনগণের খাওয়া লাগবে। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম 3 বার পর্যন্ত বাড়ে, এটা কেমন বাড়া? এই বাড়াটা আসলেই অস্বস্তিকর। নওগাঁয়েও অস্থির চালের বাজার। আমনের মৌসুমের আগে খুচরা বাজারে চালের দাম গত 2 সপ্তাহে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে। এতে কিছুটা উদ্বিগ্ন ক্রেতা। আমরা অনেক কষ্টে আছি যে আমাদের বেতন বৃদ্ধি হয়নি। চালের দাম ধরেন বাজারের অন্যান্য জিনিসের দাম হরহরকে বের হয়ে যায়। গত 2 সপ্তাহে কাটারি ভোগ চাল প্রকারভেদে 68 থেকে 75 টাকার জায়গায় 75 থেকে 80, জিরাশাইল 68 থেকে 70 এর জায়গায় 70 থেকে 75 এবং স্বর্ণা 56 থেকে 58 এর জায়গায় 58 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। মূল্য বৃদ্ধি নিয়ে নওগাঁর ব্যবসায়ীরা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের দাবি ধানের দাম বাড়ায় খুচরা ও পাইকারিতে চালের দাম বেড়েছে। মিল মালিকরাও বলছেন একই কথা। চালের দাম বৃদ্ধির বেশ কিছু কারণগুলোর মধ্যে হচ্ছে আনুপাতিক অন্যান্য বছরের মতন এর ফলনটা অত হয়নি, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে সব জিনিসের দাম বৃদ্ধি। বর্তমান বাজার মূল্য জিরাটা হলো 75 থেকে 78 টাকা, আর কাটারি 75 থেকে 80 টাকা, আর সোনারপাস চাল হলো 59 থেকে 58 টাকা 60 টাকা আপনার সোনাবাজার বাজার। বাজারে ধানের দাম বাড়ায় কৃষক কিছুটা খুশি হলেও চালের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফুলকপির কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানে পড়েছেন চুয়াডাঙ্গার চাষিরা। বর্তমানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। এতে তাদের উৎপাদন খরচ উঠছে না। ক্রেতা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেক চাষির ফুলকপি। চাহিদার তুলনায় আবাদ বেশি হয় এমন অবস্থা বলে দাবি কৃষি বিভাগের। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্ট। লাভের আশায় ফুলকপি আবাদ করে এখন ব্যাপক লোকসানের মুখে চুয়াডাঙ্গার কৃষকরা। বাজারে বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না তাদের। গত বছর লাভজনক হওয়ায় চলতি মৌসুমে এ জেলায় 70,450 মেট্রিক টন ফুলকপি উৎপাদিত হয়। শুরুতে প্রতি পিস ফুলকপি বিক্রি হয় 80 থেকে 90 টাকা পর্যন্ত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম থেকে তলানিতে বর্তমানে প্রতি পিস বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। কপি বিক্রি করে জমি পরিষ্কার করার টাকা উঠছে না। আমাদের আগে কপি ছিল, সেই সব কপিতে মানে টাকা পয়সা ভালোই মানে লাভজনক হয়েছে, কিন্তু এখন বর্তমানে যে কপি আছে এই কপি আর হচ্ছে বিক্রি নেই বাজারে। কপি আমাদের ধরে যে আবাদ করেছি, আমাদের খুব লস হয়েছে, ভেঙে ফেলতেছে। নেট 100 টাকা কিনেছে, 100 টাকা বিক্রি করতে পারতেছি না। ক্রেতা কম থাকায় অধিকাংশ কপি খেতে নষ্ট হচ্ছে। একই সঙ্গে অন্য ফসল আবাদের জন্য সার সংকট দেখা দিয়েছে। চাহিদাও কমে গেছে এবং মাঠের কপিটা আছে এখন বর্তমানে চাহিদা পূরণ হয়ে আর সেগুলো বিক্রি হচ্ছে না, যার জন্য মাঠে সেগুলো এমনি নষ্ট হয়ে যাচ্ছে। দাম নেই, কপিতে লস,
চাষে হামাউকের কানছে, সার কিনতে গেলে পারে 2000-3000 টাকা বস্তা, সার আনতে গেলে পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হওয়ায় বাজারে দাম পাচ্ছে না কৃষকরা। ফুলকপি এবারে যে পরিমাণ উৎপাদিত হয়েছে, প্রথম অবস্থায় ফুলকপির 1 বিঘা জমি থেকে 70 থেকে 80,000 টাকা পর্যন্ত কৃষকরা ফুলকপি বিক্রি করেছেন। এর পরবর্তীতে ওই জমিসহ অন্যান্য জমিতে ফুলকপি তারা আবার আবাদ করেন, দাম কিছুটা বেশি হয়। এরপরে এখন এই ভরা মৌসুমে ফুলকপির উৎপাদন অনেক বেড়েছে চাহিদার তুলনায় বাড়ার কারণে ফুলকপির দামটা কিছুটা কমেছে। ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চান এ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পৌষের শেষে সারা দেশেই ঝেঁকে বসেছে শীত। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সব মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। অনেকটাই বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল 9টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এতটা শীত পড়ছে যে আমরা ওইখান থেকে আসতে পারতেছি না বা গাড়ি চালানো যাচ্ছে না। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া পুরো হয় না। আগে 500 টাকা ভাড়া মারতাম, এখন 200 টাকাও ভাড়া হয় না। পঞ্চগড়ে যে এত শীত, বাইক চালাবার কোনো অবস্থানই নেই। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। 2-4টা চিরাধুরা কাপড় পিন্দা আসে আলু তুলছি, আর এই তো ঠান্ডা, কম্বল নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। গরিব মানুষ আমরা কি করবো? ভোর থেকে শীতের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা। কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। রোদ যতই বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। মোটামুটি বাতাসের কারণে শীত বেশি পড়ছে। প্রচন্ড শীত আমাদের এখানে, বা এখানে শীতের কারণে ভাড়া পুরা খুব কম হচ্ছে, ভাড়া পোতা হচ্ছে না। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক উপস্থিতি। এবারের মৌসুমের শুরু থেকেই আশানুরূপ পর্যটকের আগম ঘটায় খুশি ব্যবসায়ীরা। মনের আনন্দে ঘুরতে পেরে উচ্ছ্বসিত ভ্রমণ পিয়াসীরাও। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আজ সাপ্তাহিক ছুটির দিন, এবং ছুটির দিন মানেই আসলে কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক ও দর্শনার্থীদের বেশ ভিড় থাকে। এবং সেই সাথে বছরের একদম প্রথম দিককার আর ছুটির সপ্তাহ বলা যায় এটি। এবং তবে যেহেতু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে, সেই হিসেবেও কক্সবাজারে গত ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম সপ্তাহে যে পর্যটকের ভিড়টি ছিল সেটিও আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে পর্যটকের ভিড় থাকবে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই জানুয়ারির একদম শেষ সপ্তাহ পর্যন্ত এই ভিড় থাকতে পারে। এরপরে সারা বছর তো পর্যটক থাকেই কক্সবাজার ঘিরে। এবং সেই সাথে কক্সবাজার এর যে নিরাপত্তা ব্যবস্থা, পর্যটকদের জন্য নিরাপত্তার কথাটি নিয়ে বেশ কথাবার্তা চলছে। আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। ট্যুরিস্ট পুলিশ যেটি বলছে যে সৈকতের পর্যটকরা যেন নির্বিঘ্নে থাকতে পারে, সে কারণে তারা যথাসাধ্য তাদের যে আইনি
আইনি প্রক্রিয়া সেগুলো বাস্তবায়ন করছেন। তবে গতকাল কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের ফুটপাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেটি খুলনার কাউন্সিলর, এবং সেই হত্যাকাণ্ডের পরপর আসলে পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আরও বেশি জোরদার করেছে এই সৈকত সংলগ্ন বিভিন্ন এলাকাগুলো, সেটি বলছেন আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নিপুণ আক্তারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে নিপুণ লন্ডন যাত্রার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তিনি ঢাকায় ফিরে যান। গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল আনুমানিক 10টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর খোলঘাট সড়কের দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মারুফ শেখ ও বাঁধন ফকির। তারা একই গ্রামের এবং স্থানীয় মাদ্রাসা ও স্কুলের 9ম শ্রেণীর ছাত্র ছিলেন। মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর মারুফ ও বাঁধনকে মৃত ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু মেডিকেলে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে। দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বরিশাল ডিসি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আউটার স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন উড়িয়ে অতিথিরা ডিসি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন করেন। পরে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুস্তফা জামান সহ অনেকে। চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। জেলার নাচল উপজেলায় ফতেহপুর ইউনিয়নের বাউল মাঠে আয়োজন করা হয় প্রতিযোগিতার। উৎসব মুখর পরিবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জমে ওঠে এই আকর্ষণীয় প্রতিযোগিতা। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের। ধান কাটার পর মাঠের প্রান্তর যেন এক টুকরো খেলার মাঠ। সেখানে ঘোড়ার খুরের টকবক টকবক শব্দে মুখরিত চারপাশ। তবে কোনো রাজ্যের কাজে নয়, টক বগিয়ে ঘোড়ার পাল ছুটে চলেছে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতায়। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আগের দিন থেকেই বরেন্দ্র অঞ্চলের অধিকাংশ বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজনেরা। ঐতিহ্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। কেউ কেউ যানবাহনে, কেউ বা আবার পায়ে হেঁটে। শিশু থেকে বৃদ্ধ, স্কুলের শিক্ষার্থী থেকে পেশাজীবী সবাই মেতেছেন গ্রামীণ আনন্দে। এই ধরনের যে একটা উৎসব হবে আমরা কল্পনার বাইরে, এবং এত সুন্দর লাগছে আমাদের, যা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখেছি রাজারা অনেক সময় কথা এই খেলা নিয়ে অনেক এই ঘোড়া নিয়ে যুদ্ধ করতো, সেই ঘোড়ার যে ঐতিহ্য সেটি আমাদের গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছি। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে 200টি ঘোড়া। ঘোড়াগুলো আনা হয়েছে রাজশাহী অঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসে নতুন এক তারকা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কাজলি নামের মাত্র 8 বছরের এক শিশু। পুরস্কার হিসেবে কাজলির হাতে তুলে দেওয়া হয় একটি ছাগল। এছাড়াও অন্য প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এই খেলাটি গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর যে পরিমাণ দর্শক ছিল তার চাইতে অনেক বেশি দর্শক এবার হয়েছে। আমরা আশা করছি যে এই খেলাটি আমরা চালিয়ে যাব। আসলে মানুষকে আনন্দ দেওয়া, খেলাধুলা আমাদের হারিয়ে যাচ্ছে দিনে দিনে,
এবং খেলাধুলা হারিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা অনেকে বিপদগামী হচ্ছে। তো খেলাধুলার মধ্যে যদি আমাদের ছেলেমেয়েরা থাকে তাহলে তারা সঠিক পথে থাকবে বলে আমরা বিশ্বাস করি। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের ফকিরহাটে লকপুর গ্রুপের 17টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। প্রায় 15,000 শ্রমিক কর্মরত থাকা এই প্রতিষ্ঠানগুলোতে যা 40 বছর ধরে ব্যবসা পরিচালনা করছিল। বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগ সরকার মিথ্যা অভিযোগে গ্রুপটিতে ব্যাংক হিসাব স্থগিত করে মালিক SM আমজাদ হোসাইনকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। 2016 সাল থেকে সরকারের বিভিন্ন পদক্ষেপে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শ্রমিকরা দাবি করছেন, অন্তর্বর্তী সরকার যদি ব্যাংক হিসাব পুনরায় খুলে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে তাহলে প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা সম্ভব। কুষ্টিয়া জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হওয়া অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। জেলার পোড়াদহ কলেজ ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা আল কামাল বাবুর সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় পোড়াদহের কলাবাড়িয়া এলাকায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজমুল হক, অতিরিক্ত সহকারী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।